আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে মানে পৃথিবীর মোট জমির মাত্র 10% জায়গায় 90% লোক বাস করে? ব্যাপারটা বেশ অবাক করার মতো, তাই না? হ্যাঁ, একদম। 90% মানুষ মাত্র 10 ভাগ জমিতে। এটা শুনলেই বোঝা যায় যে বণ্টনটা কতটা অসম। বিশাল এলাকা প্রায় ফাঁকাই পড়ে আছে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই একটু বোঝার চেষ্টা করব। কেন এমন হয়? আমাদের আলোচনার ভিত্তি হল দ্বাদশ শ্রেণীর মানব ভূগোলের বই ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফির বাংলা সংস্করণ। ঠিক। আর এই অসমতা মাপার একটা ভালো উপায় হল জনসংখ্যার ঘনত্ব দেখা। প্রতি বর্গ কিলোমিটারে গড়ে কতজন লোক থাকেন। কিন্তু এই যে ঘনত্ব বা এই যে ছড়ানো ছিটানো থাকা, এটা তো এমনি এমনি হয় না। এর পেছনে কিছু কারণ আছে, বেশ শক্ত কারণ। যেমন প্রথমেই যদি ধরি ভৌগোলিক কারণগুলো, মানে যেখানে জল পাওয়া সহজ, ধরুন নদীর আশেপাশে। হ্যাঁ, জল একটা বিরাট ব্যাপার। নদীর উপত্যকাগুলো দেখুন, বেশ জনবহুল। আর সমতল জায়গা, সেখানে তো চাষবাস, বাড়িঘর, রাস্তা বানানো অনেক সোজা। ঠিক তাই। ভূপ্রকৃতি খুব জরুরি। সমতল হলে সুবিধে, আবার জলবায়ুও দেখতে হবে। খুব বেশি গরম বা ঠান্ডা বা খুব শুকনো জায়গায় লোক কম থাকতে চায়। নাতিশীতোষ্ণ অঞ্চলেই ভিড় বেশি। উর্বর মাটিও তো একটা বড় কারণ চাষবাসের জন্য। অবশ্যই। উর্বর মাটি মানেই খাবারের যোগান। তো এই সব মিলিয়েই কিছু জায়গা খুব আকর্ষণীয় হয়ে ওঠে। তার মানে কি এই কারণগুলোই সেই 10% জায়গাকে এতটা জনপ্রিয় করে তুলেছে? অনেকাংশেই তাই। তবে শুধু প্রকৃতিই সবটা ঠিক করে দেয় না। অর্থনীতিরও একটা বড় ভূমিকা আছে। ও আচ্ছা, অর্থনৈতিক কারণ যেমন? ধরুন, কোথাও হয়তো প্রচুর খনিজ সম্পদ পাওয়া গেল। তখন সেখানে খনি হবে, কারখানা হবে, কাজের সূত্রে লোক আসবে, জায়গাটা জমজমাট হয়ে যাবে। আর শহর বানেই তো কাজের সুযোগ, পড়াশোনা, ভালো হাসপাতাল, এইসব। একদম। নগরায়ন একটা বিরাট আকর্ষণের কারণ। আর শিল্পায়নও তাই। যেখানে শিল্প আছে সেখানে কাজের খোঁজে মানুষ আসবেই। এই অর্থনৈতিক কেন্দ্রগুলো ওই 10% এলাকাকে আরও বেশি ঘনীভূত করে তোলে। বুঝলাম। তাহলে প্রকৃতির সুযোগ দেয় আর অর্থনীতি লোকজনকে টেনে আনে। এর সাথে কি সামাজিক বা সাংস্কৃতিক ব্যাপারও কিছু আছে? নিশ্চয়ই আছে। কিছু জায়গা হয়তো তার ধর্মীয় বা সাংস্কৃতিক গুরুত্বের জন্য পরিচিত। তীর্থস্থান বা ঐতিহাসিক কোনো জায়গা, সেখানেও মানুষ থাকতে পছন্দ করে। আর উল্টোটাও তো হয়, মানে কোথাও রাজনৈতিক গণ্ডগোল বা খুব নিরাপত্তাহীনতা থাকলে? হ্যাঁ, সেটাও হয়। রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ বা ধরুন সামাজিক অশান্তি, এগুলো মানুষকে বাধ্য করে জায়গা ছাড়তে। এগুলোকে আমরা বলি পুশ ফ্যাক্টর বা প্রতিকর্ষ কারণ। আচ্ছা। এই প্রসঙ্গে এশিয়া মহাদেশের কথাটা না বললেই নয়। মোট জনসংখ্যা আর জনসংখ্যার ঘনত্ব দুটো দিক থেকেই কিন্তু এশিয়া অনেক এগিয়ে। হ্যাঁ, বইয়ের সারণীতেও এই তথ্যটা আছে। বেশ, তাহলে আমরা দেখলাম কোথায় মানুষ থাকে আর কেন থাকে। কিন্তু এই যে জনসংখ্যা, এর সংখ্যাটা তো একই থাকে না, তাই না? এটা তো বাড়ে কমে। ঠিক। জনসংখ্যা পরিবর্তন মানে হলো একটা নির্দিষ্ট সময়ে একটা এলাকার মোট লোকসংখ্যা কতটা বদলালো। এটা বাড়তে পারে, আমরা বলি ধনাত্মক বৃদ্ধি, আবার কমতেও পারে, সেটা হলো ঋণাত্মক বৃদ্ধি। এই বৃদ্ধিটা কিভাবে মাপা হয়? জন্ম আর মৃত্যু দিয়ে? মূলত তাই। জন্মহার আর মৃত্যু হারের যে পার্থক্য, সেটাকে বলে স্বাভাবিক বৃদ্ধি। স্বাভাবিকভাবে কতজন বাড়ল বা কমল। কিন্তু এর সাথে আরও একটা জিনিস যোগ করতে হয়। কি সেটা? সেটা হলো পরিযান বা মাইগ্রেশন, লোকজনের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা। ও, মানে বাইরে থেকে লোক এলে বা এখান থেকে চলে গেলে সেটাও ধরতে হবে। একদম। এই পরিযান যোগ করার পরই আমরা পাই প্রকৃত বৃদ্ধি, ওই অঞ্চলের জনসংখ্যার আসল পরিবর্তনটা। আচ্ছা, আর যদি একটু ইতিহাসের দিকে তাকাই, এই জনসংখ্যা বৃদ্ধির হারটা তো সবসময় একরকম ছিল না। একেবারেই না। বহু হাজার বছর ধরে জনসংখ্যা খুব ধীরে ধীরে বেড়েছে। কিন্তু মোটামুটি ধরুন ১৭৫০ সালের পর থেকে, বিশেষ করে শিল্প বিপ্লবের সময় থেকে বৃদ্ধির হারটা সাংঘাতিকভাবে বেড়ে যায়। তাই নাকি? কতটা বেড়েছিল? ভাবুন, ১৮৩০ সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা ছিল প্রায় ১০০ কোটি। কিন্তু তারপর মাত্র ২০০ বছরেরও কম সময়ে, বিংশ শতাব্দীর শেষে, সেটা ৬০০ কোটি ছাড়িয়ে গেল। অবিশ্বাস্য! মাত্র ২০০ বছরে এতখানি বৃদ্ধি! এর কারণ কি ছিল? এর পেছনে মূলত দুটো বড় কারণ। এক, কৃষির উন্নতিতে খাবারের যোগান বেড়েছিল। দুই,
শিল্প বিপ্লবের ফলে আর বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে স্বাস্থ্য ব্যবস্থা, পানীয় জল, পয়ঃপ্রণালীর অনেক উন্নতি হলো। তার মানে মৃত্যুহার কমে গিয়েছিল? হ্যাঁ, বিশেষ করে শিশু মৃত্যুর হার অনেক কমে গেল। মানুষের গড় আয়ুও বাড়ল, কিন্তু জন্মহার তখনও বেশ উঁচুই ছিল। ফলে মৃত্যু কম, জন্ম বেশি, জনসংখ্যা হু হু করে বাড়তে লাগল। এই যে পুরো প্রক্রিয়াটা, মানে উঁচু জন্মহার মৃত্যুহার থেকে নিচু জন্মহার মৃত্যুহারের দিকে যাওয়া, এটা বোঝার কি কোনো মডেল আছে? হ্যাঁ, একটা খুব পরিচিত মডেল আছে। একে বলে জনসংখ্যার পরিবর্তন মডেল বা ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। এটা দেখায় যে কোনো সমাজ যখন ধীরে ধীরে গ্রামীণ কৃষিভিত্তিক অবস্থা থেকে উন্নত শহুরে শিল্পভিত্তিক সমাজে বদলায়, তখন তার জনসংখ্যার বৈশিষ্ট্যগুলো ধাপে ধাপে পাল্টে যায়। কিভাবে পাল্টায়? শুরুতে জন্ম আর মৃত্যু দুটো হারই খুব বেশি থাকে, ফলে জনসংখ্যা খুব ধীরে বাড়ে বা প্রায় স্থির থাকে। তারপর স্বাস্থ্যের উন্নতি হলে মৃত্যুহারটা আগে কমে, কিন্তু জন্মহার তখনও বেশি থাকে, তাই এই পর্যায়ে জনসংখ্যা খুব দ্রুত বাড়ে। আচ্ছা, তারপর? শেষে গিয়ে শিক্ষা, সচেতনতা, জীবনযাত্রার মান বাড়ার সাথে সাথে মানুষজন ছোট পরিবার চায়, জন্মহারও কমে আসে। তখন জন্ম আর মৃত্যুহার দুটোই নিচুতে এসে একটা নতুন স্থিতিশীল অবস্থা তৈরি হয়। উন্নত দেশগুলো মূলত এই পর্যায়ে আছে। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। তার মানে জন্ম মৃত্যুর হারের এই পরিবর্তন ছাড়াও মানুষ যে এক জায়গা ছেড়ে অন্য জায়গায় যায়, মানে পরিযান, সেটাও জনসংখ্যা পরিবর্তনে একটা বড় ভূমিকা রাখে? অবশ্যই, পরিযান খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। কিন্তু মানুষ কেন ঘর ছাড়ে, বা কেনই বা অন্য একটা নতুন জায়গায় যায়? এর পেছনে মূলত দু ধরনের কারণ কাজ করে। এগুলোকে বলি প্রতিকর্ষ কারণ বা পুশ ফ্যাক্টরস। পুশ ফ্যাক্টর মানে যা ঠেলে বের করে দেয়? হ্যাঁ, যেমন ধরুন বেকারত্ব, খুব খারাপ জীবনযাত্রা, রাজনৈতিক গোলমাল, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, এইসব। এগুলো মানুষকে তার নিজের জায়গা ছাড়তে বাধ্য করে। বুঝলাম। আর অন্য ধরনের কারণ? সেগুলোকে বলে আকর্ষ কারণ বা পুল ফ্যাক্টরস। এগুলো হলো সেই সব জিনিস যা মানুষকে একটা নতুন জায়গায় আসতে টান বা আকর্ষণ করে। যেমন ধরুন ভালো কাজের সুযোগ, উন্নত জীবনযাপন, শান্তি আর নিরাপত্তা, হয়তো ভালো আবহাওয়া, এইসব। ও, বইতে যে মুম্বাইয়ের উদাহরণটা ছিল, সেটা কি এই পুল ফ্যাক্টরের জন্য? একদম। মুম্বাইতে উন্নত সুযোগ সুবিধার আকর্ষণে প্রচুর মানুষ বাইরে থেকে আসেন। অনেক সময় হয় কি, পুশ ফ্যাক্টর কাউকে ঘর ছাড়তে বাধ্য করল, আর পুল ফ্যাক্টরগুলো ঠিক করে দেয় শেষ পর্যন্ত কোথায় যাবে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে পৃথিবীর জনসংখ্যা কোথায় কেমন হবে, বাড়বে না কমবে, এর পিছনে একটা কারণ নয়, অনেকগুলো কারণ একসাথে কাজ করে। ভৌগোলিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সব মিলিয়ে একটা জটিল ছবি। ঠিক বলেছেন। আর এই ছবিটা কিন্তু স্থির নয়, এটা সময়ের সাথে সাথে বদলাচ্ছে। জন্মহার, মৃত্যুহার, পরিয়ান সবই বদলাচ্ছে। আর এই পুরো বিষয়টা বোঝাটা খুব জরুরি, তাই না? কারণ এটা আমাদের বুঝতে সাহায্য করে যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে এত ফারাক কেন। কোথাও সম্পদের উপর সাংঘাতিক চাপ, কোথাও বা বিশাল এলাকা খালি পড়ে আছে। হ্যাঁ, আর যে কোনো দেশের বা এমনকি পুরো বিশ্বের উন্নয়ন পরিকল্পনার জন্য এই জনসংখ্যা সংক্রান্ত বিষয়গুলো জানা আর বোঝাটা খুব দরকারি। আলোচনাটা সত্যি অনেক কিছু ভাবার সুযোগ করে দিল। আচ্ছা, শেষে একটা প্রশ্ন মনে আসছে। আমরা তো জনসংখ্যা পরিবর্তনকে শুধু সংখ্যার দিক থেকে দেখি, কিন্তু এই পরিবর্তনটা কি আসলে মানব সমাজ, তার সংস্কৃতি, তার জীবনযাত্রা, এমনকি পৃথিবীর সাথে তার সম্পর্ক, এই সব কিছুকেই গভীরভাবে প্রভাবিত করছে না? অবশ্যই করছে। এটা শুধু সংখ্যার খেলা নয়। তাহলে প্রশ্নটা হলো, ভবিষ্যতের পৃথিবী কি এই ক্রমবর্ধমান আর পরিবর্তনশীল জনসংখ্যার চ্যালেঞ্জগুলো আর তার সাথে আসা সম্ভাবনাগুলো দুটোকেই সামলাতে পারবে? এটা একটা বড় প্রশ্ন কিন্তু।